আমরা ছোটোবেলায় করেছিলাম একটা ত্রিভুজের যদি দুটো বাহু পরস্পর সমান হয়, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা যদি সমান হয়, তাহলে তাদের বিপরীত কোণগুলো, মানে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে আমি বলতে পারি এই চিত্র অনুযায়ী, যেহেতু এই দুটো বাহু সমান, তাই আমি কি বলতে পারি, ও সি এ এই কোণটার সাথে ও এ সি সমান। তাহলে আমি এদিকে যদি লিখি ও সি এ ইজ ইকুয়াল টু ও এ সি হলো। এবং আরেকটা কি জিনিস জেনেছি, আরেকটা যেটা জানলাম সেটা হচ্ছে ও এ সমান ও সি। তাহলে এই ত্রিভুজের দুটো জিনিস সমান হলো। এবার প্রতি ক্ষেত্রেই এ ও সি এর সি ও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এ ও সি এর মানে প্রতি ক্ষেত্রে কথাটা কেন লিখেছে, কারণ যেহেতু চারটে চিত্র আছে, সেই চারটে চিত্রের মধ্যেই ওসিকে বা সিওকে, এই যে সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বর্ধিত করলে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, লক্ষ্য করে দেখো, যেটার নাম হচ্ছে এ ও ডি, এই কোণটা পার্টিকুলার এইটুখানি কোণটা, ঠিক আছে। তা আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, মানে এই কোণটার সাথে এই কোণটার যোগফলের সমান। তাহলে আমি এটাও লিখতে পারি এ ও ডি ইজ ইকুয়াল টু, কী লিখতে পারি, ও এ সি প্লাস ও সি এ, ঠিক আছে। তার মানে এই কোণটা এই দুটো কোণের সমষ্টির সমান। এবার এরা তো নিজেদের মধ্যে পরস্পর সমান, এরা নিজেদের মধ্যে যেহেতু পরস্পর সমান, তাই আমি এই ওএসির জায়গায় আমি ওসিএ লিখতে পারি, প্লাস ওসিএ যেটা আছে সেটাই লিখলাম, কারণ ওসিএ ইজ ইকুয়াল টু ওএসি, তাহলে ওএসির জায়গায় আমি ওসিএ লিখতেই পারি। তাহলে ওসিএ যোগ করলে 2OCA, ওকে। এবার যদি আমি এদিকের ত্রিভুজটাকে দেখি, এদিকের ত্রিভুজটাকে যদি দেখি, তাহলে ত্রিভুজ বিওসি এর ওবি সমান ওসি, তাহলে আমি এখানে করি ওবি সমান ওসি। কেন? কারণ এক্ষেত্রেও এটা হচ্ছে ওবি আর ওসি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আবার এক্ষেত্রে দুটো বাহু যদি সমান হয়, তাহলে এই যে বিপরীত কোণ, এই কোণটার সাথে এই কোণটাও কী হবে, সমান হবে। তার মানে আমি লিখতে পারি কি, ও বিসি ইজ ইকুয়াল টু ও সিবি লিখতে পারি অবশ্যই। ও বি সি মানে এই কোণটা, আর ও সি বি এই কোণটা লিখতে পারি। এবার এক্ষেত্রে আবার বহিস্থ কোণ কোনটা, বিওডি, তাহলে বিওডি ইজ ইকুয়াল টু, এই যে বহিস্থ কোণ যেটা, সেটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, এই কোণটার সাথে এই কোণটার যোগফল। তার মানে কি হবে, ও বিসি প্লাস ও সিবি লিখতে পারি। এবার লক্ষ্য করো, ও বিসি এই কোণটার সাথে তো এই কোণটা সমান ও সিবি, তাহলে ও বিসির জায়গায় আমি ও সিবি লিখতে পারি তো, অবশ্যই লিখতে পারি। তাহলে ও সিবি লিখব, প্লাস ও সিবি যেরকম আছে এখানে তাই লিখলাম। তাহলে কি হবে, 2OCB। এবার লক্ষ্য করো, আমি যদি এই কোণটা প্লাস এই কোণটা মানে এওডি প্লাস বিওডি লিখি, এওডি প্লাস বিওডি লিখি, তাহলে এওডি সমান সমান কী পেয়েছি, 2OCA লিখলাম। আর বিওডি সমান সমান কী পেয়েছি, 2OCB লিখলাম। এবার একটু ভালো করে দৃষ্টিপাত করো, এই দুটো কোণকে যুক্ত করলে আমি পেয়ে যাই কি, এওবি। এই কোণটা আর এই কোণটা যদি আমি যোগ করে দিই, তাহলে পুরো এওবি টোটাল কোণটা পেয়ে গেলাম। দুই যদি কমন নিয়ে নিই, তাহলে OCA প্লাস OCB। এবার OCA আর OCA মানে এদিকের কোণটা প্লাস OCB এদিকের কোণটা, এই দুটো কোণকে যদি আমি যুক্ত করে দিই, তাহলে কি পেয়ে যাব, ACB মানে টোটাল কোণটা পেয়ে যাব 2 × ACB। তাহলে AOB ইজ ইকুয়াল টু 2 × ACB, মানে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ।
কারণ আমাদের প্রমাণ করার উদ্দেশ্য দেখো প্রথম লাইনে লিখেছিলাম AOB ইজুকাল টু 2ACB, এখানে প্রমাণিত হয়ে গেল AOB ইজুকাল টু 2ACB। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে সবাই। আমি বলেও দিয়েছিলাম আগের ইয়েতে, মানে যখন বুঝিয়েছিলাম তখন কতটা পর্যন্ত লিখতে হবে সেটাও বলে দিয়েছিলাম। আমি একবার বইয়ে তাও দেখিয়ে দিচ্ছি। এতটা পর্যন্ত লিখতে হবে বলেছিলাম। যদি 1 নম্বর চিত্রটা আঁকো তো 1 নম্বর ও 2 নং চিত্রের ক্ষেত্রে এইসব লেখার দরকার নেই। যদি একটাই ছবি আঁকো লেখার এটা দরকার নেই কোনো। আর এখানে এই পার্টটা লেখার দরকার নেই যদি একটাই চিত্র আঁকো। আর যদি 4টে চিত্র আঁকো ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা নেই, 4টে চিত্র এঁকেই তুমি করতে পারো। ঠিক আছে, ওকে। আমরা এবারে চলে আসছি আজকের আলোচনার টপিকে, সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে যদিও হাতে এঁকেছে একটু বেঁকে গেছে, একটা বৃত্তাকার তল থাকে আর অন্য একটা থাকে বক্রতল। ঠিক আছে, একটা সমতল বা বৃত্তাকার তল বলতে পারো, আর একটা হচ্ছে বক্রতল থাকে। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে এখানে 3টে পার্ট আছে। শঙ্কুর ক্ষেত্রে 2 ধরনের উচ্চতা। এই যে লম্ব উচ্চতা, এটাকে এমনি নর্মাল উচ্চতা বলা হচ্ছে, এটা হচ্ছে উচ্চতা। আর এই যেটা আছে এটাকে বলা হয় তির্যক উচ্চতা বা স্ল্যান্ট হাইট। ঠিক আছে, তির্যক উচ্চতা, এটা তির্যক উচ্চতা। এটাকে লেখা হয় L দ্বারা আর এটাকে লেখা হয় H দ্বারা। ঠিক আছে, আর এইটা হচ্ছে বৃত্তাকার তল বা ভূমি, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, যেটাকে R দ্বারা লিখছি আমরা। ঠিক আছে, এবার যে বিষয়টা বোঝাবো একটু লক্ষ্য করে দেখো, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করি। আমি যে চিত্রটা এখানে দেখাচ্ছি তোমাদের টেক্সট বইয়ে 223 পৃষ্ঠায় আছে। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু নিয়ে নিচের ছবির মতো তির্যক উচ্চতা বরাবর কেটে খুলে দিলাম। এটা লম্ববৃত্তাকার শঙ্কু, উল্টো করে রাখা হয়েছে, এই অনুযায়ী কেটে দেওয়া হয়েছে। কেটে টোটালটা যখন খোলা হচ্ছে তখন কি কি দেখতে পাচ্ছি আমরা। দেখো, এটা তো তির্যক উচ্চতা, এই তির্যক উচ্চতা দেখো এইটা এখানে L দ্বারা লেখা হয়েছে। ঠিক আছে, তির্যক উচ্চতা। আর এই যে পুরো বৃত্তাকার তলটা ছিল, এই যে এখানে পুরো বৃত্তাকার তলটা ছিল, এটা খুলে এরকম শেপ এসছে। তো যখন পুরো বন্ধ অবস্থায় ছিল তখন এটা তো পুরো বৃত্তাকার তল ছিল, তার পরিধি কী হতো 2πr। তাহলে এখন খোলার পর টোটাল যে পেয়েছি এটা এখান থেকে এতখানি টোটালটা বলছে 2πr। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু খুলে আমি একটা বৃত্তকলা পেলাম। শঙ্কুটির তির্যক উচ্চতা ইজুকাল টু বৃত্তের ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য ইজুকাল টু L। কারণ তির্যক উচ্চতা আর বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য দুটোই সেম হয়ে গেছে। ঠিক আছে, মানে এই বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ যেটা আর তির্যক উচ্চতা এটা দুটোই সেম L দ্বারা লেখা হয়েছে। শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নেওয়া হয়েছে R। যখন শঙ্কু অবস্থায় ছিল তখন ভূমির ব্যাসার্ধ ধরে নেওয়া হয়েছে কি R। তাহলে শঙ্কুর ভূমির পরিধি কি 2πr, আর এই 2πrটাই কি হয়ে গেছে পুরো বৃত্তকলাটার দৈর্ঘ্য হয়ে গেছে। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে, এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করলেই শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। দেখো, বৃত্তচাপের দৈর্ঘ্য এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2πr লেখা হয়েছে। বৃত্তের পরিধি 2πl কেন লেখা হলো, কারণ এখন যেহেতু খোলার পর পুরো যখন কেটে যখন এটাকে পুরো খুলেছে, ওপেন করেছে, তখন এই ব্যাসার্ধ R আর L সেম হয়ে গেছে। তো যার ফলে এটাকে ব্যাসার্ধ ধরে যদি আমরা পরিধি নির্ণয় করি, তির্যক উচ্চতাটাকে ব্যাসার্ধ ধরে, তাহলে বৃত্তের পরিধি নির্ণয় করার সূত্র কি 2πr। তো এখানে R এর পরিবর্তে L লেখা হয়েছে 2πl ইন্টু বৃত্তের ক্ষেত্রফল πl² কেন লিখেছে, কারণ বৃত্তাকার ক্ষেত্র যখন ছিল, মানে বৃত্তাকার ক্ষেত্র যদি ব্যাসার্ধটাকে L হিসাবে ধরি তাহলে বৃত্তাকার ক্ষেত্রফল কি হবে, বা বৃত্তের ক্ষেত্রফল আমরা নর্মালি বৃত্তের ক্ষেত্রফল জানি πr², এখানে হবে πl²। এবার যখন কাটাকুটি হবে 2π কেটে যাবে, এখানে L দিয়ে L² কাটবে, তাহলে একটা L থাকবে, তার মানে πr/L পড়ে থাকবে। তাহলে πr/L হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। এখানে আরেকটা জিনিস দেখিয়েছে, দেখো বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র দেখিয়েছে θ/360° ইন্টু πl², যেখানে বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে।
ঠিক আছে। বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, আবার বৃত্তাকার ক্ষেত্রে চাপের দৈর্ঘ্য ও চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কিন্তু সমানুপাতী হয়। ঠিক আছে, দেখো বৃত্তাকার ক্ষেত্রের চাপের দৈর্ঘ্য ও চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ সমানুপাতী। তো কি ধরেছে এখানে, চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ সমানুপাতী বলেছে। সুতরাং এখানে কি লিখেছে দেখো, চাপের দৈর্ঘ্যগুলো এই অনুপাত 2πr/2πl, আর কোণগুলোর অনুপাত কি θ/360 পুরো কোণটা হলে থিটা, আর যতটুকু কোণ আছে এই পুরো কোণটা হলে 360 পুরো বৃত্তাকার ক্ষেত্রে কোণ হচ্ছে 360, তার মধ্যে এইটুখানি কোণ আছে, তার মানে থিটা ধরে নেওয়া হয়েছে। তাহলে এইটুখানি কোণ ধরে যদি আমি দেখি তাহলে চাপের দৈর্ঘ্য কত 2πr, আর পুরো বৃত্তাকার ক্ষেত্রের যদি আমি পরিধি হিসাব করি তাহলে 2πl, তাই লেখা হয়েছে এখানে। তা θ/360 = 2πr/2πl। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি πr/l, যেখানে r হচ্ছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর তির্যক উচ্চতা হচ্ছে l। ঠিক আছে, এরপরে আসছি আমরা নেক্সট সূত্রে। আচ্ছা, ফার্স্ট অঙ্ক যেটা বলেছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, তির্যক উচ্চতা বলে দিয়েছে l = 24 সেন্টিমিটার। পার্শ্বতলের ক্ষেত্রফল কত আমরা জানি πr/l, তাহলে পাই এর মান 22/7, আর এর মান 15, আর এল এর মান হচ্ছে 24 তির্যক উচ্চতা। তাহলে 22, 15 আর 24 গুণ করে তাকে 7 দিয়ে ভাগ করলে 1131.42 বর্গ সেমি হলো। পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আসছি শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এখানে তো ডাইরেক্ট দেখে বুঝতে পারবে না, আমি এক্ষুনি করিয়েছি। সমগ্র তল মানে একটা হচ্ছে বৃত্তাকার তল যেটা ভূমি, সেটার মান হচ্ছে πr², আর পার্শ্বতল হচ্ছে πr/l, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে দুটো থেকে যদি আমি πr-কে কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে, πr² থেকে r চলে গেলে একটা r পড়ে থাকবে, মানে πr চলে গেলে একটা r পড়ে থাকবে, আর πr/l থেকে πr চলে গেলে l পড়ে থাকবে। তাহলে পায়ের মান কত 22/7, তাই 22/7 লেখা হয়েছে। আর এর মান মানে ভূমির ব্যাসার্ধ কত 15 ইন্টু r প্লাস l, আর এর মান কত 15 প্লাস l এর মান কত 24। তো 15 আর 24 যোগ করে 39, তাহলে 22, 15 আর 39 গুণ করা হলো, তাকে 7 দিয়ে ভাগ করলে 1838.57 বর্গ সেমি। এবার আসছি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে কি বলেছে, শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে, যেখানে তোমাকে বলে দিয়েছে ভূমির ক্ষেত্রফল এবং উচ্চতা, উচ্চতা মানে h, লম্ব উচ্চতা, শুধু উচ্চতা বলেছে। এই দুটো বলে দিলে তোমাকে আয়তন বের করতে বলেছে। আরেকটা জিনিস বলে দিয়েছে, যদি ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দেয় এবং তির্যক উচ্চতা বলে দেয় তাহলে আয়তন বের করতে বলেছে। তাহলে কিভাবে করব দেখে নাও। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ যদি r হয় তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কি হবে πr², পাই মানে 22/7 ইন্টু r²। তো প্রথম শর্তে তোমাকে বলে দিয়েছে ভূমির ক্ষেত্রফল 1.54, তাই জন্য πr² = 1.54 লেখা হয়েছে। যেখানে 22/7 এখানে গুণ আছে, এদিকে গেলে ভাগ হবে, ভাগ থেকে গুণ হলে আবার উল্টে যাবে, 7/22 হবে। তাই 1.54কে 22 দিয়ে কাটলে কত হবে 0.7। তুমি যদি 1.54কে 22 দিয়ে কাটো 0.7 হবে। অনেকে বলছে আমি স্যার বুঝতে পারছি না, তাহলে তাদের জন্য একবার ক্যালকুলেশনটা দেখাই। 1.54 ইন্টু 7 আছে, আমি নিচে কত আছে 22, ঠিক আছে। আমি যদি দশমিক তুলে দিই তাহলে নিচে কত হবে
100 গুণ হবে। এবার 22 দিয়ে যখন আমি কাটবো 154কে হবে 7, তাহলে উপরে কত হচ্ছে 7 7 49, নিচে আছে 100। তো 49কে 100 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে দশমিকের জন্য 0 আনবো, 4 100 400, 9 নামলো 0, দশমিকের জন্য একটা 0, 9 100 900, তাহলে 0.49 হবে, তাই এখানে 0.49 লেখা হয়েছে। তাহলে আর ইজুকাল টু কী হবে, আর স্কোয়ার থেকে যদি স্কোয়ারটা তুলে দাও তাহলে রুট হবে, তো 0.49 বর্গমূল করলে 0.7 হয়। তাহলে আর এর মান পেয়ে গেলাম। তাহলে আয়তন নির্ণয় করার সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো তোমাকে তো বলে দিয়েছে 1/3 পাই এর মান তো 22-এর সাথে জানো, আর স্কোয়ার মানে 0.7 দুবার গুণ করতে হবে, 0.7 ইন্টু 0.7, সেজন্য 0.7 দুবার লেখা হয়েছে, ইন্টু উচ্চতা তোমাকে বলেই দিয়েছে এইচের মান 2.4, তাই 2.4 লেখা হয়েছে। ঠিক আছে, তার ফলে কি হয়েছে, সবগুলোকে গুণ করে কাটাকুটি করে 1.232 ঘনমিটার এসছে। যেহেতু অঙ্কটা মিটার এককে আছে তাই আয়তনটা লিখতে হবে ঘন মিটারে। ওকে, নেক্সট অঙ্কে মানে নেক্সট 2 নম্বর শর্ত অনুযায়ী আমি দেখাচ্ছি। 2 নম্বর অঙ্ক অনুযায়ী বলেছে যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 21 মিটার। তো ব্যাস বলেছে কিন্তু ব্যাসার্ধ বলেনি, আর আমাদের সূত্রে কিন্তু ব্যাসার্ধের মান জানতে হবে। সেই জন্য শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমি বের করে নিয়েছি, কারণ আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। ব্যাস বলেছে 21, তাকে 2 দিয়ে ভাগ করলে আমি ব্যাসার্ধ পেয়ে যাব 10.5 সেমি। শঙ্কুর উচ্চতা কত, উচ্চতা আমি জানি না, এইচ ধরে নিয়েছি। তো আমরা জানি যে একটু আগে যে পিথাগোরাসের উপপাদ্য থেকে এল স্কোয়ার ইজুকাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্রমাণটা দেখালাম। সেখানে এল এর মান তুমি জানো তির্যক উচ্চতা, তোমাকে বলে দিয়েছে অঙ্কে 2 নম্বর শর্তে 17.5 তার হোল স্কোয়ার। এইচের মান জানো না, আর ভূমির ব্যাসার্ধ আমরা বের করেছি 10.5, তাই 10.5 হোল স্কোয়ার। এবার এইচ স্কোয়ারকে মনে করো এদিকে রাখা হয়েছে, পক্ষান্তর করে দেওয়া হয়েছে, 10.5 স্কোয়ারকে এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাওয়ার কথা, সেই জন্য মাইনাস 10.5 হোল স্কোয়ার করা হয়েছে। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 17.5 প্লাস 10.5 যোগ করলে কত হয় 28। ঠিক আছে, তো 28 লেখা হয়েছে ইন্টু 17.5 থেকে যখনই 10.5 বাদ দেওয়া হবে, 17.5 প্লাস 10.5 যোগ করলে 28 হলো, ইন্টু 17.5 থেকে 10.5 বাদ দিলে হয় শুধু 7। তাহলে 28 ইন্টু 7 করলে কত হচ্ছে 196। তাহলে এইচ ইজুকাল টু কী হবে, স্কোয়ারটা যদি তুলে দিই এর মাথায় রুট বসবে, 196 বর্গমূল করলে 14। তাহলে শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার, আর মানে 10.5 তো বলেই দিয়েছে তোমাকে ব্যাসার্ধ, তার স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে কত 14। এবার এটার ক্যালকুলেশন করে বেরিয়েছে 1617 ঘনমিটার। ক্যালকুলেশনগুলো নিজেরা করবে, না করতে পারলে আমাকে জানাবে, আমি আবার ভিডিও করে ক্যালকুলেশন করে দেবো দরকার হলে। ঠিক আছে, আশা করি ক্যালকুলেশনগুলো নিজেদের পারার কথা, মাধ্যমিক দিচ্ছ তো। এরপর 3 নম্বর অঙ্কে যাব, কিন্তু আমি একটু চাইছি তোমাদেরকে তো সূত্রগুলো বুঝিয়ে দিয়েছি, আমি অঙ্কের সলিউশনগুলো পাঠিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা একটু আগে ট্রাই করো। পরের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল আর কি মানে শঙ্কুর যে চ্যাপ্টারটা আছে চেষ্টা করব পুরোটা কভার করার। ঠিক আছে, তো আগে তোমরা নিজেরা একটু ট্রাই করো, নিজেরা একটু বুঝে বুঝে করার চেষ্টা করো। ঠিক আছে, আমি সলিউশন কপি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেখান থেকে দরকার হলে হেল্প নিয়ে তোমরা নিজেরা করার চেষ্টা করো, যারা পারবে তারা করে নিলে ভালো হবে। এবং সকলকে আরেকটা কথা বলি যে তোমরা বইয়ের টেক্সটের যে অঙ্কগুলো আমি বুঝিয়ে দিচ্ছি মানে অনুশীলনীর অঙ্কগুলো, এগুলো বুঝিয়ে দেওয়ার পরেও তোমরা কিন্তু অবশ্যই করে এগুলো ভালো করে প্র্যাকটিস হয়ে গেলে অনুশীলনী এই উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো উদাহরণের মতো মানে যেরকমভাবে করে দিয়েছে সেখান থেকে হয়তো দেখতে পারো, না হলে নিজেরা না দেখে সলভ করার চেষ্টা করো, না পারলে ওখান থেকে উদাহরণের অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে। কারণ বহুবার দেখা গেছে পরীক্ষায় আর কি অনুশীলনী ছাড়া উদাহরণ থেকে অঙ্ক ডাইরেক্ট তুলে দিয়েছে, সেটা মাধ্যমিক বলো টেস্ট বলো ইত্যাদিতে। তো সেই জন্য উদাহরণের অঙ্কগুলোও কিন্তু একটু দেখবে সবাই। যদি কোনো উদাহরণের অঙ্ক নিয়ে সমস্যাও থাকে তাহলে আমাকে সেটা জানাবে, উদাহরণের অঙ্ক সমস্যা আছে সেটা, তাহলে আমি উদাহরণের অঙ্কগুলো যেটা এটা বলবে যে উদাহরণ বা প্রয়োগ যেগুলো আছে আর কি, প্রয়োগগুলো বলছি সেগুলো আমি বুঝিয়ে দেবো। মানে অঙ্কের অনুশীলনী প্রত্যেক কটা অনুশীলনীতে দেখবে প্রয়োগ কতগুলো করে দেওয়া আছে, সেগুলো একটুখানি জিজ্ঞাসা করে নেবে, তাতে মনে হবে আমার মনে হয় কি একটু সুবিধা হবে। ঠিক আছে, এই গেল বিষয়। আর আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে সিরিয়াসলি প্রত্যেকে পড়াশোনা করো,
প্রত্যেকবারই ক্লাসের মধ্যে আমি বলছি, কারণ শুধু আমি করিয়ে দেওয়াটাই এখানে উদ্দেশ্য নয়, আমার করিয়ে দেওয়ার পরেও তোমাদের নিজেদের করাটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। এবং সবথেকে বড় কথা, তোমাদের যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছিল সেগুলোর খাতাগুলো এই উইকের মধ্যে দেওয়ার কথা। এই উইকের মধ্যে আমি যদি কমপ্লিট করে দিয়ে দিই তোমাদের সব কটা খাতা, তাহলে নেক্সট উইক থেকে আবার পরীক্ষা স্টার্ট হবে। আর আজকে তো পরীক্ষা আছেই তোমাদের, ঠিক আছে? তো আজকে পরীক্ষা দেবে। তো সকলকে একটা কথাই বলার, যে সকলে সিরিয়াসলি পড়ো। কোনো অসুবিধা হলে পার্সোনালি বলো আমাকে, আমি বুঝিয়ে দেবো। কিন্তু নিজেরা একটু বোঝো, বড় তো হয়েছো। সব সময় ঘ্যানর ঘ্যানর করা বা গার্জিয়ান বলবে তবে তুমি বই খাতা নিয়ে বসবে, আর মানে নিজেকে নিজে ফাঁকি দিও না, মোদ্দা কথা। এখন বড় হয়েছো, নিজেরটা নিজে ভালো করে বোঝো। মোবাইল অত্যাধিক ইউজ করো না, যতটুকু দরকার ততটুকু আগেও বলেছি, বহুবার বলেছি। অনেকে তা সত্ত্বেও এখনও ইউজ করে যাচ্ছে। অনেকে গেম খেলছে, গেমগুলো যত দ্রুত সম্ভব ফোন থেকে রিমুভ করো। আর ফোন যত কম ঘাঁটবে তত ভালো। যতটুকু দরকার ততটুকু বোঝা হয়ে গেল, ফোনটাকে দূরে সরিয়ে রাখো। বেকার কাজে ফোনটাকে ইউজ করো না, বারবার এক কথাই সবাইকে বলছি। আর প্রত্যেক গার্জিয়ানকে আমার একটা কথা বলার, সেটা হচ্ছে যে যারা আর কি মোটামুটি দেখা সাক্ষাৎ ম্যাক্সিমাম 100, মানে মানে যতজন আছে আর কি গ্রুপে, প্রত্যেকেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, দেখা সাক্ষাৎ করেছে। কিন্তু বিষয় হচ্ছে যে সেটা একটু রেগুলার হলে ভালো হয়। কারণ অনেকেই আছে মানে আজকে ধরো আগস্ট মাস মিলিয়ে 5 মাস রানিং হচ্ছে, তার মধ্যে একবার মানে অনলি একবার দেখা করেছে, তারপর তাদের আর কোনো দেখা নেই। তো সেই সকল গার্জিয়ানকেও বলছি একটু রেসপন্স করতে। তারা স্টুডেন্টরা কীভাবে পড়ছে না পড়ছে সে আমি দরকার হলে আমি তো নিজে ফোন করবোই, তবুও গার্জিয়ানদেরকেও বলবো একটু আমাকে কন্ট্যাক্ট করতে, আমার সাথে কথা বলতে, যাতে কি হয় একটা জিনিস উভয়ের চেষ্টায় যেন একটা জিনিস ভালো হয়। তো সেটা একটু দেখতে হবে। গার্জিয়ানদের রেসপন্সটা খুব খুব পরিমাণে দরকার। যে সকল গার্জিয়ানরা কোনো রেসপন্স করছে না, কোনো কিছু জানাচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলছি যে তারা একটু যেন রেসপন্স করে। আর যারা 1 মাস মানে অনলি 1 মান্থ দেখা করেছে, বাকি মাসগুলো তারা যেন একটুখানি ভেবে দেখে বিষয়গুলো, ঠিক আছে? ওকে, যাই হোক, আজকে ক্লাস এখানেই শেষ হলো।